Yes. So now we will see some more concepts, some few new techniques under memory management. So আমরা যেটা দেখছিলাম অ্যাকচুয়ালি, তো সেটা থেকেই আমরা আরো কিছু নতুন জিনিস একটু দেখবো। আমরা এতক্ষণ ফিজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস এই ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। এবার আমরা একটা টেকনোলজি পড়বো যার নাম হচ্ছে ওভারলেজ। there is a technology known as overlays. এই যে ওভারলেজ টেকনোলজিটা বা মেকানিজমটা, এটা বেসিক্যালি we do uh, uh, to enable a process which is larger than the amount of memory allocated to it. Means, suppose you have 70 KB, one process is 70 KB in size, but you don't have that amount of memory available. Suppose you don't have that amount of memory available. In that scenario, how we can run that process, how we can still accommodate that process and run it, this technique actually is known as overlays. So here the idea of overlays is to keep in memory only those instructions and those data that are needed at any given time. মানে তোমার সিস্টেমে তোমার যে প্রসেসটা, সাপোজ তোমার এই প্রসেসে ধরো তুমি একটা প্রোগ্রাম লিখেছো, আমরা খুব সিম্পল এক্সাম্পলে যাই, ধরো তুমি একটা প্রোগ্রাম লিখেছো, একটা সি প্রোগ্রাম ইউ হ্যাভ রিটেন। না ইউ হ্যাভ সিন দ্যাট যখন ওই সি প্রোগ্রামটা আমরা লিখি, সেখান থেকে প্রোগ্রামটা যখন আমরা এক্সিকিউট করছি, তত অবধি অনেকগুলো ফেজের মধ্যে দিয়ে প্রোগ্রামটা পাস করে। আমরা নোয়িংলি অর আননোয়িংলি সেটা করি, উই ডোন্ট নো, উই ডোন্ট বদার অ্যাবাউট ইট টু নো, as because it is taken care by our system. তো আমরা জাস্ট প্রোগ্রামটা লিখি এবং আমরা প্রোগ্রামটাকে রান করাই। তো আমরা অত কিছু নিয়ে ভাবি না। বাট দ্য থিং ইজ দ্যাট যে ওটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার বিভিন্ন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সেই বিভিন্ন ফেজের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, তখন সেখানে বিভিন্ন রকম ধরো তোমার প্রোগ্রামের তোমার যে মেইন সোর্স কোডটা, তার সঙ্গে প্রোগ্রাম হেডার ফাইলস গুলো অ্যাড হচ্ছে, আরো কিছু লাইব্রেরিজ তারা অ্যাড হচ্ছে, এভাবে বিভিন্ন ভাবে প্রোগ্রামটা পাস হতে হতে যাচ্ছে। তো অবভিয়াসলি তুমি যখন টোটাল প্রোগ্রামটা যখন তোমার রান করছে, তখন কিন্তু তোমার প্রোগ্রামটা শুধু ওই সোর্স কোড দিয়ে নয়, মেমোরিতে যখন টোটাল প্রোগ্রামটা এলো, যখন প্রোগ্রামটা এক্সিকিউট করছে, তখন কিন্তু শুধু ওই যে সোর্স কোড পোর্শনটা আছে তা নয়, তার সঙ্গে ওই যে অ্যাসোসিয়েটেড ফাইলস গুলো, যেগুলো ওই লোডিং এ ফেজে আমরা দেখেছিলাম, সেই সমস্তগুলো কিন্তু একসঙ্গে এসে মেমোরিতে থাকছে, তবেই কিন্তু প্রোগ্রামটা রান করছে। আদারওয়াইজ প্রোগ্রামটা কিন্তু রান করতে পারবে না। তো তার মানে তোমার এই প্রোগ্রামটা শুধু একা নয়, তার সঙ্গে তার যে অ্যাসোসিয়েটেড ফাইলস এবং আরো যেগুলো দরকার রিসোর্স, সেগুলো সমস্তগুলো আসছে মেমোরিতে, স্টোর হচ্ছে, তবেই প্রোগ্রামটা রান করছে। বাট দ্য থিং ইজ, সব সময় যে সবকটা হেডার ফাইলকেই দরকার হচ্ছে রান করানোর সময়, মানে at some instance, just think about some instance of time, একটা ইনস্ট্যান্স অফ টাইমে মেবি হয়তো একটা হেডার ফাইল এক্স ইউজ হচ্ছে, আরেকটা ইনস্ট্যান্স অফ টাইমে সেম প্রোগ্রামের জন্য, আই এম টকিং অ্যাবাউট দি সেম প্রোগ্রাম, আরেকটা ইনস্ট্যান্সে হয়তো হেডার ফাইল ওয়াই ইউজ হচ্ছে, আরেকটা ইনস্ট্যান্সে হয়তো হেডার ফাইল জেড ইউজ হচ্ছে। বাট অ্যাজ এ হোল কিন্তু আমি যখন সিস্টেমটা লোড করছি, প্রোগ্রামটা লোড হচ্ছে সিস্টেমে, তখন কিন্তু এক্স ওয়াই এবং জেড জেনারেলি তিনটেই লোড হচ্ছে তোমার ওই অ্যাসোসিয়েটেড প্রোগ্রামটার সঙ্গে। তোমার অ্যাকচুয়াল যে প্রোগ্রামটা, তার সঙ্গে কিন্তু এই তিনজনেই লোড হচ্ছে। তো if this is the scenario, if this is the scenario, এবং এই সিনারিওতে আমি সিনারিওটা বোঝাতে পারলাম কিনা আগে ভাবো। যে আমি কি বললাম, আমি বললাম যে তোমার যে টোটাল প্রোগ্রামটা আছে, তোমার যে টোটাল যে এটা আছে, সেই টোটালটার মধ্যে one second,
তোমার যে টোটাল যে প্রোগ্রামটা আছে সেই টোটাল প্রোগ্রামটার সঙ্গে তার হেডার ফাইলস হেন তেন সব মিলিয়ে একটা টোটাল জিনিসটা গিয়ে তোমার মেমোরিতে লোড হলো। ঘটনা হচ্ছে তোমার প্রোগ্রামটা যখন রান করে তখন কিন্তু সব সময় সবকটা হেডার ফাইলকে একসঙ্গে রান করাচ্ছে তা হয় না, বা সবকটা হেডার ফাইলকে একসঙ্গে দরকার হচ্ছে তা হয় না। যেমন if you think about stdio.h and math.h, now stdio.h তোমার প্রোগ্রামে stdio.h কখন ইউজ হবে? যখন তুমি কিছু ইনপুট আউটপুট মেকানিজম করছো, বিকজ stdio.h হ্যান্ডেলস দ্য ইনপুট আউটপুট কাইন্ড অফ থিং, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। সো stdio.h তুমি যখন কোনো ইনপুট আউটপুট তোমার প্রোগ্রামে থাকছে তখন তোমার সেই stdio.h is come into the picture. নাও তোমার সিস্টেমে তোমার প্রোগ্রামে হয়তো তার সঙ্গে math.h ও আছে। সো math.h কখন কাজে আসছে? যখন তোমার কিছু ম্যাথমেটিক্যাল যে ইনস্ট্রাকশনস গুলো সেগুলো এক্সিকিউট করছে, প্লাস মাইনাস এডিশন সাবট্রাকশন যদি তোমার প্রোগ্রামে থাকে সেগুলো যখন এক্সিকিউট করছে তখন ওটা কামিং ইনটু দ্য পিকচার। বাট এট দ্য সেম টাইম কিন্তু দুটো না হলেও চলে যায়, দুজনেই দরকার, দুজনকেই দরকার। তো এট দ্য সেম টাইম এট দ্য সেম ইনস্ট্যান্স দুজনেই যে একসঙ্গে ইউজ হচ্ছে তা তো নয়। তো এই কনসেপ্টটাকেই আমরা কাজে লাগাবো এই ওভারলেস মেকানিজম। এখানে the idea of overlays is to keep in memory only those instructions and those data that are needed at any given time, that are needed at any time instance. আমি শুধুমাত্র সেই ডেটাটা এবং সেই ইনস্ট্রাকশন গুলোকেই মেমোরিতে লোড করব যেটা at any given time আমার দরকার। ওই কাজটা হয়ে গেলে আমি আবার ওই ডেটাটাকে ফিরিয়ে নিয়ে গিয়ে অন্য যে ডেটাটাকে দরকার সেটাকে তুলে আনবো। এতে করে আমার যেটা অ্যাডভান্টেজ হচ্ছে সেটা হচ্ছে আমি কম জায়গা মেমোরিতে, কম মেমোরি স্পেস ইউজ করে বেশি মেমোরি রিকোয়ারমেন্টের এরকম একটা প্রোগ্রাম, বেশি মেমোরি রিকোয়ারমেন্টের এরকম একটা প্রোগ্রামকে রান করাতে পারছি। The concept is that. As an example, এখানে একটা খুব সুন্দর এক্সাম্পল দেওয়া হয়েছে, জাস্ট গো থ্রু দ্যাট এক্সাম্পল। As an example, consider a two-pass assembler. তোমরা you must have gone through two-pass assembler. কম্পিউটার আর্কিটেকচারে পড়েছিলে টু পাস অ্যাসেম্বলার, আমি জানি না মনে আছে কিনা। টু পাস অ্যাসেম্বলার, যাই হোক আমার খুব ডিটেলসে না গেলেও চলবে। সেই টু পাস অ্যাসেম্বলার দুটো পাসে বা দুটো ফেজে কাজ করে, এটা হচ্ছে মোদ্দা গল্প। টু পাস অ্যাসেম্বলার ছিল, ফ্লো চার্ট দিয়ে করানো হয়েছিল, নিশ্চয়ই করিয়েছিল, যে ক্লাস নিয়েছিলেন নিশ্চয়ই হয়েছে। তো টু পাস অ্যাসেম্বলার, সেই টু পাস অ্যাসেম্বলারের কথা বলছি। সেই টু পাস অ্যাসেম্বলারের ডিউরিং দি ফেজ ওয়ানে কি হয়, ফেজ বা পাস ওয়ান, সেখানে কি হয় যে ইট কনস্ট্রাক্টস এ সিম্বল টেবিল, একটা সিম্বল টেবিল তৈরি করে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো সিম্বলিক বেসিস, তো সেই সিম্বল টেবিলটা তৈরি হয় পাস ওয়ানে। আর ডিউরিং পাস টু ইট জেনারেটস মেশিন ল্যাঙ্গুয়েজ কোড। পাস টু সেকেন্ড ফেজে মেশিন ল্যাঙ্গুয়েজ কোড জেনারেট করে, মানে তোমার যে প্রোগ্রামটা সেটা মেশিন ল্যাঙ্গুয়েজ কোডে কনভার্ট হচ্ছে। তাই এটা হচ্ছে পাস ওয়ান আর পাস টু। পাস ওয়ানে কি হচ্ছে, সিম্বল টেবিল গুলো তৈরি হচ্ছে, একটা প্রোগ্রামের রেসপেক্টে কি কি সিম্বল দরকার তার টেবিলটা সেটা তৈরি হচ্ছে। পাস টুতে ওটা মেশিন ল্যাঙ্গুয়েজ কোডে কনভার্ট হচ্ছে। নাও দ্য থিং ইজ, এই যে পাস ওয়ান আর পাস টু, এইটাকে আমরা উই মে বি এবল টু পার্টিশন সাচ অ্যান অ্যাসেম্বলার ইনটু পাস ওয়ান কোড এন্ড পাস টু কোড। আমরা দুটো ভাগে ভাঙতে পারি। দ্য সিম্বল টেবিল এন্ড কমন সাপোর্ট রুটিন, যেগুলো যে সিম্বল, বিকজ পাস ওয়ানে কি হচ্ছে, সিম্বল টেবিল তৈরি হচ্ছে, তাহলে সেখানে সিম্বল টেবিল ইজ ভেরি ভাইটাল। তো সিম্বল টেবিল আমার লাগবেই, এবং তার সঙ্গে কিছু পার্ট যেটা কমন পার্ট, যেটা পাস ওয়ান পাস টু এর কমন পার্ট, সেই পাস ওয়ান পাস টু এর কমন পার্টটাও লাগবে। তো এভাবে আমরা ভাঙতে পারি। ঠিক আছে, তো আমরা কিভাবে ভাঙলাম, আমরা এভাবে ভাঙলাম, পাস ওয়ান সেখানে 70 কেবি, পাস টু সেখানে 80 কেবি, মানে পাস ওয়ানের জন্য আমার দরকার 70 কেবি অফ রিকোয়ারমেন্ট ডেটা, আমার মেমোরি, সরি 70 কেবি মেমোরি রিকোয়ারমেন্ট আছে। পাস টু এর জন্য 80 কেবি মেমোরি রিকোয়ারমেন্ট আছে। সিম্বল টেবিলের জন্য 20 কেবি মেমোরি রিকোয়ারমেন্ট আছে, আর কমন রুটিনের জন্য 30 কেবি। এই টোটালটা নিয়ে আমার যে প্রোগ্রামটা তৈরি হলো, এই টোটালটা নিয়ে সেটা আমার দাঁড়ালো 200 কেবি অফ মেমোরি। তুমি যোগ করো 70 এর সঙ্গে 30, দ্যাট ইজ 100, এবং 80 এর সঙ্গে 20, দ্যাট ইজ 100, 100 100 200। So 200 KB, 200 KB of memory I need if I go in a general process. আমি যদি জেনারেল প্রসেস সব কটাকে একসঙ্গে লোড করে নিয়ে রান করাতে চাই, তাহলে আমার 200 KB মেমরি দরকার। But unfortunately I don't have that much of memory available. I have only 150 KB available. Suppose I'm just assuming, this is an assumption situation. I'm assuming that I have only 150 KB of memory available. So what can I do? What is the process? How we can do that? How we can manage it? Let's see.
and that is known as overlays. So এখানে আমরা কি করলাম? So obviously যদি আমি নর্মাল ওভারলে ইউজ না করি, ওভারলে মেকানিজম যদি আমি না ইউজ করি, তাহলে আমার পক্ষে এই সিচুয়েশনে এই প্রোগ্রামটাকে রান করানো সম্ভব নয়। বাট আমি তো কখনোই বলতে পারবো না আমার সিস্টেমকে, জেনারেলি তো আমরা সেটা বলবো না যে না ভাই তোমার মেমরি নেই, তুমি বাড়ি যাও, বিকজ মেবি ইট ইজ আ ভেরি ভাইটাল প্রোগ্রাম, ভাইটাল প্রসেস। So we have to try to accommodate it. So কি করতে পারি আমরা? So now notice that the pass 1 and pass 2 do not needed to be memory at the same time. কেন? Because pass 1 এ শুধু সিম্বল টেবিল তৈরি হচ্ছিল, pass 2 তে মেশিন ল্যাঙ্গুয়েজ কোড তৈরি হচ্ছিল। তো pass 1 এবং pass 2 কে একসঙ্গে দুজনকে যে মেমরিতে দরকার এমন নয়। সো আমরা কি করলাম? উই জাস্ট ডিফাইন টু ওভারলেস, আমরা দুটো ওভারলে ডিফাইন করলাম। ওভারলে এ বলে একটা ডিফাইন করলাম, সেখানে কি রাখলাম? সিম্বল টেবিলটাকে রাখলাম আর কমন রুটিনকে রাখলাম। and pass 1 because pass 1 এ সিম্বল টেবিল দরকার, pass 1 এ কমন রুটিন মানে তুমি বুঝতেই পারছো যেটা pass 1 pass 2 এর জন্য কমন, দুটো ক্ষেত্রেই দরকার। তাহলে সিম্বল টেবিল রাখলাম, কমন রুটিনকে রাখলাম আর pass 1 কে রাখলাম। তাহলে যদি সিম্বল টেবিল, কমন রুটিন আর pass 1 আমার মেমরিতে থাকে, তাহলে আমার কত রিকোয়ারমেন্ট হচ্ছে? 70 plus 30 100 plus 20 120 and my available memory is 150। তাহলে আমি ইজিলি করতে পারছি। তাহলে আমি ওভারলে এ তৈরি করলাম যেখানে 120 কেবি ওইগুলোকে লোড করলাম, মানে pass 1 symbol table or common routine. Okay, and then I'm going to another overlay, that is overlay B. Overlay B তে কি আছে? pass 2, তার মেমরি রিকোয়ারমেন্ট কত? 80। তার সঙ্গে কি লাগছে আমার? 80 এর সঙ্গে আর কি লাগছে আমার? 80 এর সঙ্গে আমার ম্যাক্স টু ম্যাক্স লাগছে হচ্ছে তোমার ওই কমন রুটিন, that is 30। so 80 plus 30, that is 110। and so here it is written like that, we are an overlay driver, একটা overlay driver লাগে যেটা হচ্ছে 10 কেবি। তো ওই ওভারলে ড্রাইভার মানে যেটা আর কি টোটাল ওভারলে মেকানিজমটাকে কন্ট্রোল করছে, তার যে একটা সফটওয়্যার সেটা 10 কেবি লাগে। তো এইভাবে আমি 150 কেবির মধ্যে ওভারলে এ এবং ওভারলে বি তৈরি করে জিনিসটাকে ভেঙে রাখতে পারছি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এইটাকে আমরা বলছি ওভারলে, এই মেকানিজমটাকে আমরা বলছি ওভারলেস, এর নাম হচ্ছে ওভারলেস। সেখানে কি কি করতে পারছি আমরা? অ্যাকচুয়ালি আমরা করতে পারছি যে আমাদের মেমরি কম থাকা সত্ত্বেও বেশি মেমরি রিকোয়ারমেন্টের একটা প্রসেসকে আমরা সিস্টেমে নিয়ে এসে রান করাতে সক্ষম হচ্ছি। সো দ্যাট মেকানিজম ইজ নোন অ্যাজ ওভারলেস। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। টেল মি ইফ ইউ হ্যাভ এনি ডাউট ফ্রম ইট কুইকলি। ডু হ্যাভ এনি ডাউট ওভারলে মেকানিজমটা নিয়ে? তাড়াতাড়ি বলো। স্যার জিনিসটা একটু বোর্ডে দেখালে ভালো হতো। আচ্ছা, বেসিক জিনিসটা একদম সিম্পল। মেকানিজমটার নাম ওভারলেস। আমার কাছে মেমরি আছে, ধরা যাক এটা আমার মেমরি, যার অ্যাভেলেবল স্পেস হচ্ছে 150 কেবি। এখানে আমি এই এক্সাম্পলটাতেই যাচ্ছি, 150 কেবি, এটা হচ্ছে আমার অ্যাভেলেবল স্পেস। এবার আমার কাছে একটা প্রসেস আছে, যে কোনো প্রসেস। ইভেন্চুয়ালি এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যেটা 2 পাস অ্যাসেম্বলার। এই 2 পাস অ্যাসেম্বলারের পাস 1 এটাকে এক্সিকিউট করানোর জন্য আমার 70 কেবি ডেটা রিকোয়ারমেন্ট দরকার। 70 কেবি ডেটা দরকার, 70 কেবি আমার মেমরি দরকার। পাস 2 তার জন্য 80 কেবি দরকার। এছাড়া এখানে সিম্বল টেবিল লাগে, সেখানে দরকার 20 কেবি। আর আমার লাগে কমন রুটিন, যেটা দুটো পাসের জন্যই কমন, সেখানে লাগে 30 কেবি।
এবার ধরে নাও আমার সিস্টেমে ওভারলে মেকানিজম সাপোর্ট করে না, ধরে নাও আমার সিস্টেমে ওভারলে মেকানিজম সাপোর্ট করে না, ঠিক আছে? এমত অবস্থায় এই সিচুয়েশনে আমি যদি এই টোটাল প্রোগ্রামটাকে এক্সিকিউট করাতে চাই, তাহলে আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট কি হবে তোমরা বলো, যে কি করতে হবে? ফার্স্ট রিকোয়ারমেন্ট আমার এই টোটাল প্রোগ্রামটাকে মেমোরিতে এনে লোড করতে হবে, হবে কি হবে না? আমার মেমোরিতে লোড করতে হবে র্যামে, বিকজ আনটিল এন্ড আনলেস র্যামে আমি এনে লোড করছি আমি কিছু করতে পারবো না। তো ফার্স্ট রিকোয়ারমেন্ট হবে এই টোটাল জিনিসটাকে আমার ওভারলে মেকানিজম সাপোর্ট করে না, তাহলে কি হবে? এই টোটাল জিনিসটাকে আমাকে এনে র্যামে লোড করতে হবে। বাট দ্যাট ইজ নট পসিবল। হোয়াই দ্যাট ইজ নট পসিবল? বিকজ এখানে টোটাল রিকোয়ারমেন্ট অফ মেমোরি কত যোগ করলে 200 কেবি, আর আমার অ্যাভেলেবল মেমোরি কত আছে? 150 কেবি। সো অ্যাজ 200 কেবি is greater than 150 kb, so it is not possible. তাহলে আমার সিস্টেমে যদি ওভারলেস মেকানিজম ফলো সাপোর্ট না করে, তাহলে এরকম সিচুয়েশনে আমার সিস্টেম এই ধরনের প্রসেসকে রান করাতে পারবে না। আমাকে এর একটা সলিউশন বার করতে হবে। আই নিড টু সলভ দিস প্রবলেম। কি সলিউশন হতে পারে? সলিউশন হতে পারে ওভারলেস। এখানে আমরা একটা ট্রিক্স ইউজ করলাম, একটা টেকনিক ইউজ করলাম। কি টেকনিক? যে আমরা খুঁজে বার করলাম যে দেখো পাস 1 এবং পাস 2 দুটো আলাদা আলাদা মেকানিজম। পাস 1 যখন এক্সিকিউট হচ্ছে তখন আমরা টেকনিক্যালি জানি যে পাস 1 যখন এক্সিকিউট করছে তখন আমার দরকার পাস 1 কে, আর দরকার তোমার এই সিম্বল টেবিলকে, বিকজ পাস 1 এ সিম্বল টেবিল তৈরি হয়। তাহলে পাস 1 যখন রান করবে তখন পাস 1 এ পাস 1 যে জায়গাটা সেইটা দরকার, এবং তার জন্য আর যে সিম্বল টেবিল যে জায়গাটা সেটা দরকার। তার মানে পাস 1 এর জন্য আমার দরকার 70 এর সঙ্গে 20, এবং তার সঙ্গে একটা জিনিস দরকার, সেটা হচ্ছে কমন রুটিন, যেখানে কমন কিছু ইনফরমেশন আছে সেইটা। তাহলে 70, 20, 90 আর 30, 120। তাহলে আমি যদি মেমোরিতে এভাবে জিনিসটা কাজ করাই যে প্রথমে আমি দুটো ওভারলে তৈরি করলাম, একটা হলো মানে মেমোরিটাকে আমি অ্যাকচুয়ালি অ্যাজ ইফ দুভাবে ইউজ করবো, একটা ওভারলে এ একটা ওভারলে বি নাম দিলাম। তাহলে ওভারলে এ, তার মানে আমার এই মেমোরিটা, এই যে সেম মেমোরিটা 150 কেবির যে মেমোরিটা, এটাকে আমি ফার্স্টে নাম দিলাম ওভারলে এ। এখানে আমি কি রাখলাম? এখানে আমি রাখলাম পাস 1, আর কি রাখলাম? স্ট্যান্ডার্ড রুটিন, আর কি রাখলাম? কমন রুটিন। পাস 1 এ কত লাগছে? 70 কেবি। স্ট্যান্ডার্ড রুটিনে কত লাগছে? 20 কেবি। কত লাগছে? 30 কেবি। টোটাল কত দাঁড়ালো? 120 কেবি। তাহলে 120 কেবি is much lesser than 150 কেবি, so I can easily accommodate it into my memory. It is one overlay. Another overlay, এটা হয়ে গেল পাস 1। যেই পাস 1 কমপ্লিট হয়ে গেল, আমি এই টোটাল জিনিসটাকে আবার নিয়ে চলে গেলাম সেকেন্ডারি ডিভাইসে, বিকজ এটা বেসিক্যালি সেকেন্ডারি ডিভাইসে আছে। নিয়ে চলে গেলাম সেকেন্ডারি ডিভাইসে। এবার আমাকে ওভারলে বি রান করাতে, এবার আমাকে পাস 2 রান করাতে হবে। তাহলে পাস 2 রান করানোর জন্য আমি আরেকটা ওভারলে তৈরি করলাম, ওভারলে বি। সেখানে কি রাখলাম? পাস 2 কত দরকার? 80 কেবি। আর কি দরকার? কমন রুটিন, বিকজ কমন রুটিন ইজ নিডেড, সো কমন রুটিন দ্যাট ইজ কত? 30 কেবি। এই মেন। এর সঙ্গে দুটো ক্ষেত্রেই একটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে একটা ওভারলে ড্রাইভার বলে একটা জিনিস। ওভারলে ড্রাইভার, সেটা এখানে 10 কেবি, তাতেও এখানে কোনো অসুবিধা নেই। 10 কেবি মানে 130 কেবি, তাতেও হচ্ছে। এখানেও যদি একটা ওভারলে ড্রাইভার 10 কেবি অ্যাড হয় তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে 38 এ হচ্ছে তোমার 110 আর 10 120 লাইক দ্যাট। সো এগেন 120 130 এ আমি আবার এটাকে মেমোরিতে নিয়ে আসতে পারছি এবং আবার রান করাতে পারছি। তাহলে আমি টোটাল প্রোগ্রামটাকে একসঙ্গে মেমোরিতে লোড না করে ওভারলে থ্রু দিয়ে যেটা করছি, সেটা হচ্ছে টোটাল প্রোগ্রামটাকে আমি একসঙ্গে মেমোরিতে লোড করছি না। আমি কি করছি? প্রোগ্রামটাকে ভেঙে ভেঙে মেমোরিতে লোড করছি। যখন যে পোর্শন অফ প্রোগ্রাম আমার দরকার, তখন সেই পোর্শন অফ প্রোগ্রামকে আমি মেমোরিতে লোড করছি, দিয়ে রান করাচ্ছি। আবার সেই পোর্শন অফ প্রোগ্রামকে আমি ফিরিয়ে নিয়ে গিয়ে আরেকটা পোর্শন অফ কে আমি নিয়ে এসে রান করাচ্ছি। এই হচ্ছে ওভারলে। বলো এবার।
বোঝা গেছে? মানে স্যার ওভারলে এর যখন মেমোরিতে রান করছে তারপর স্যার মেমোরিটা ওর যখন রান করা হয়ে যাচ্ছে তখন মেমোরির ওই জায়গাটা ফ্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফ্রি হয়ে যাচ্ছে, একদম ফ্রি হয়ে যাচ্ছে। বলো, কনফিউশন? স্যার 10 কেবিটা কি বলেন? ওটা ওই কিছু না, একটা ওভারলে ড্রাইভার, কিচ্ছু না, একটা আচ্ছা। ওভারলে নাথিং, মানে 10 কেবিটাকে তুমি অমিটও করতে পারো। কনসেপ্টটা বোঝো, কনসেপ্টটা বোঝো। এখানে যে শুধুমাত্র এই পাস 1 পাস 2 হবে তা না, এনি প্রোগ্রাম ক্যান বি রান লাইক দ্যাট। ধরো তোমার সি প্রোগ্রাম, তোমার সি প্রোগ্রামে ওই যে বললাম, তোমার সি প্রোগ্রামে দুটো হেডার ফাইল আছে, একটা স্ট্যান্ডার্ড আই.ডট.h, একটা math.h। stdio.h যখন লাগছে তখন তুমি stdio.h সহ তোমার যে টেক্সট মানে সোর্স কোডটা সেটাকে লোড করছো, সেটার নাম দিলে ওভারলে এ। আবার যখন তোমার math.h লাগছে তখন stdio.h কে ফিরিয়ে নিয়ে গিয়ে math.h থেকে তুলে আনছো, সেটাকে নাম দিলে ওভারলে বি। এভাবে এক্সিকিউট হচ্ছে, বুঝেছো? হ্যাঁ স্যার। Now quickly we will see another concept, probably the last concept, today's last topic, that will be again a very simple আচ্ছা, এইটা হচ্ছে ওভারলে বি এর এই যে ছবিটার কথা বলেছিলাম, এই ছবিটা দেখো, এখানে ছবিতে এটা বলা হয়েছে, ঠিক আছে? এই সিম্বল টেবিল, কমন রুটিন, ওভারলে ড্রাইভার। সিম্বল টেবিল নিচ্ছে 20 কেবি, কমন রুটিন নিচ্ছে 30 কেবি, ওভারলে ড্রাইভার নিচ্ছে 10 কেবি। এই তিনটে থাকছে। যখন পাস 1 রান করছে তখন পাস 1 কে নিয়ে এলাম, যখন পাস 2 রান করছে পাস 2 কে নিয়ে এলাম। ওকে, ইট উইল গিভ ইউ মাচ মোর ক্লিয়ার কনসেপ্ট। ঠিক আছে, যখন পাস 1 কে দরকার তখন পাস 1, তাহলে পাস 1 যখন থাকছে তখন কত? 20 প্লাস 30, 50 প্লাস 10, 60 প্লাস 70, 130, 150 এর কম। আবার যখন পাস 2 রান করছে 20 প্লাস 30, 50 প্লাস 10 হচ্ছে 60, 60 প্লাস 80, 140, লাইক দ্যাট। সো রান করছে, কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা করতে পারি, এবং ইট ক্যান বি ফর এনি প্রোগ্রাম, এনি কাইন্ড অফ প্রোগ্রাম ইউ ক্যান ডু দ্যাট। For any program you can do that. Okay, now next coming to the another concept which is known as swapping. Swapping is another concept, a very simple concept known as swapping. Swapping টা actually overlays এরই concept. Swapping is nothing but মানে overlays মতোই concept। তোমরা swapping এর প্রোগ্রাম করেছো, অনেক সময় তোমরা swap ইউজ করে swapping করে প্রোগ্রাম করেছো। মানে swapping মানে কি, একটার জায়গায় আরেকজনের ভ্যালু জাস্ট রিভার্স হয়ে যাচ্ছে, এর ভ্যালুটা বি তে যাচ্ছে, বি এর ভ্যালুটা এ তে আসছে, দ্যাট ইজ সোয়াপিং। এখানেও তাই কনসেপ্টটা হচ্ছে এইরকম, যে এই ছবিটা দেখো তাহলেই বুঝতে পারবে, বিশেষ কিছু দেখারই দরকার নেই। সেটা হচ্ছে তোমার যে দেখো ছবিতে দেখো, প্রথমে হচ্ছে তোমার মেমোরিটাকে দেখানো হয়েছে। তোমার মেমোরির ওই যে বলেছিলাম, মেমোরির একদম প্রথম দিকে থাকে সিস্টেম ইউজড ফাইলগুলো, সেগুলো হচ্ছে মানে মেমোরিতে প্রথমে অপারেটিং সিস্টেমটা লোড আছে, তারপরের পোর্শনটা কি ইউজার স্পেস, যেখানে ইউজারের প্রোগ্রামগুলো লোড হচ্ছে। এবার ঘটনা হচ্ছে ডিউ টু সাম রিজন যদি এরকম হয় যে তোমার তুমি ধরো প্রসেস P1 তোমার সিস্টেমে রান করছে, কোনো কারণে তোমার সিস্টেমে এবার প্রসেস P2 কে নিয়ে আসতে হবে। মানে প্রসেস P1 তোমার মেমোরিতে আছে, এবার প্রসেস P2 কে মেমোরিতে নিয়ে আসতে হবে, বিকজ P2 কে তুমি রান করাবে। কিন্তু যেহেতু তোমার সিস্টেমে P1 মানে তোমার মেমোরিতে P1 আছে, সেই জন্য P2 কে তুমি নিয়ে আসতে পারছো না, ডিউ টু দা শর্টেজ অফ স্পেস। এখানে কিন্তু আমি দুটো আলাদা আলাদা প্রসেসের কথা বলছি, মাইন্ড ইট, দুটো আলাদা আলাদা প্রসেসের কথা বললাম। ওখানে কিন্তু ওভারলেতে কিন্তু আমি বলেছিলাম একটাই প্রসেসের ডিফারেন্ট পার্ট। সো কনসেপ্ট দুটো কিন্তু গুলিয়ে ফেলো না। ওভারলেজ এর ক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম একটাই প্রসেসের ডিফারেন্ট পার্ট, আর এখানে আমি বলছি দুটো আলাদা আলাদা প্রসেস। প্রসেস P1 and প্রসেস P2 is not related to each other. Don't confuse with that. প্রসেস P1 একটা আলাদা প্রসেস, P2 একটা আলাদা প্রসেস। ইভেন্চুয়ালি এখন আমার প্রসেস P1 সিস্টেমে রান করছে, তার মানে মেমোরিতে, মেন মেমোরিতে প্রসেস P1 আছে। এবার আমার মেমোরিতে P2 কে নিয়ে আসতে হবে, বিকজ P2 রান করবে আমার সিস্টেম। কিন্তু যেহেতু P1 মেমোরিতে আছে, বাকি যে স্পেসটুকু পড়ে আছে সেই স্পেসটুকুতে P2 কে আমি নিয়ে আসতে পারছি না, ডিউ টু দা শর্টেজ অফ স্পেস। এটাই হচ্ছে কনসেপ্ট। এক্ষেত্রে আমি কি করতে পারি? ভেরি সিম্পল। এক্ষেত্রে আমাকে জায়গা বার করার জন্য, P2 জন্য জায়গা বার করার জন্য আমি কোনো একটা প্রসেসকে, এখানে ধরো সেটা P1,
P1 কে নিয়ে যাচ্ছি আমি আবার হার্ড ডিস্কে, P1 কে আমি আবার হার্ড ডিস্কে ফিরিয়ে আনলাম, সেই যে জায়গাটা অ্যাভেলেবেল হলো সেই জায়গায় আমি প্রসেস P2 কে নিয়ে এলাম। এটাকেই বলা হচ্ছে সোয়াপিং। P1 কে আমি হার্ড ডিস্কে ফিরিয়ে দিলাম, P2 কে ব্যাকিং স্টোর মানে হার্ড ডিস্ক, P1 কে আমি হার্ড ডিস্কে ফিরিয়ে দিলাম, P2 কে আমি সেই জায়গায় ফাঁকা হলো সেই জায়গায় P2 কে নিয়ে এলাম। দ্যাটস বেসিক্যালি নোন অ্যাজ সোয়াপিং। সো কনসেপ্ট ইজ ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আমার প্রসেস মেমোরিতে প্রসেস গুলো আছে, কোনো কারণে আমাকে একটা নতুন প্রসেসকে নিয়ে আসতে হবে, সেই নতুন প্রসেসটা নিয়ে এসে রাখার জন্য যদি জায়গা অ্যাডিকুয়েট জায়গা আমার মেমোরিতে না থাকে, তাহলে আমি এমন একটা প্রসেস যেটাকে আমি হয়তো এই মুহূর্তে ইউজ করছি না, সেই প্রসেসটাকে আমি আবার হার্ড ডিস্কে ফিরিয়ে দেবো এবং হার্ড ডিস্ক থেকে ওই যে প্রসেসটাকে আমি নিয়ে আসতে চাই তাকে আমি মেমোরিতে নিয়ে চলে আসবো। দ্যাট ইজ বেসিক্যালি সোয়াপিং। এক্ষেত্রে ডিফারেন্স উইথ সোয়াপিং এন্ড ওভারলেজ ইজ দ্যাট ওভারলেজ এর ক্ষেত্রে আমরা বলেছিলাম একই প্রসেস, একটাই প্রসেস, তাকে যদি আমি পুরোটা একসঙ্গে লোড না করতে পারি ভেঙে ভেঙে লোড করব এবং রান করাবো। আর এখানে আমি কিন্তু দুটো আলাদা আলাদা প্রসেসের কথা বললাম। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। সো ডোন্ট কনফিউজ উইথ দ্যাট। এই সোয়াপিং এর একটা ভ্যারিয়েন্ট আছে, সোয়াপিং এর একটা জাস্ট একটা মানে অ্যাসোসিয়েটেড কনসেপ্ট আছে, সেটার নাম হচ্ছে মানে যেটা ইউজ হয় প্রায়োরিটি বেসড শিডিউলিং অ্যালগরিদমে। আমরা প্রায়োরিটি বেসড শিডিউলিং অ্যালগরিদম করে এসেছি, যেখানে প্রত্যেকটা প্রসেসের আলাদা আলাদা প্রায়োরিটি সেট করা থাকে, বেসড অন দ্যাট প্রায়োরিটি প্রসেসগুলো শিডিউল হয়। তো সেই প্রায়োরিটি বেসড শিডিউলিং অ্যালগরিদমে সোয়াপিং এর একটা ভ্যারিয়েশন আছে। যদি হায়ার প্রায়োরিটি প্রসেস অ্যারাইভ করে তোমার মেমোরিতে এবং সার্ভিস চায় মানে সিপিইউ চায়, তাহলে দ্য মেমোরি ম্যানেজার ক্যান সোয়াপ দি লোয়ার প্রায়োরিটি প্রসেস সো দ্যাট ইট ক্যান লোড অ্যান্ড এক্সিকিউট দি হায়ার প্রায়োরিটি প্রসেস। তুমি বুঝতেই পারছো যে তোমার মেমোরিতে যদি হায়ার প্রায়োরিটি প্রসেস অ্যারাইভ করে বা আসতে চায়, তাহলে তোমার সিস্টেমে যে লোয়ার প্রায়োরিটি প্রসেস আছে তাকে তুমি ফিরিয়ে দিচ্ছ হার্ড ডিস্কে এবং হায়ার প্রায়োরিটি প্রসেসকে নিয়ে আসছো রান করানোর জন্য। When the higher priority process finishes, the lower priority process can be swapped back and continue. ঠিক আছে? This variant of swapping is sometimes known as rolled out roll-in. Rollout roll-in. তো অনেক সময় কোশ্চেন আসতেই পারে, what is rollout roll-in and what is the difference of rollout roll-in with swapping? The difference is that rollout roll-in এই মেকানিজমটা মেইনলি আমরা বলি হায়ার প্রায়োরিটি বেসড শিডিউলিং অ্যালগরিদম এটা ইউজ হয়, যেখানে কোনো একটি হায়ার প্রায়োরিটি প্রসেস যদি সিস্টেমে আসতে চায় তাহলে আমরা লোয়ার প্রায়োরিটি প্রসেসকে হার্ড ডিস্কে ফিরিয়ে দিই এবং হায়ার প্রায়োরিটি প্রসেসকে নিয়ে আসি মেমোরিতে। হায়ার প্রায়োরিটি প্রসেস এক্সিকিউট হয়ে যাওয়ার পরে আমরা আবার লোয়ার প্রায়োরিটি প্রসেসকে মেমোরিতে এনে তাকে এক্সিকিউট করাই। এটা হচ্ছে রোল আউট রোল ইন এর কনসেপ্ট, which is similar to swapping concept, but roll out roll in টা actually use হয় priority based scheduling algorithm। এই হলো গল্প। বল, this is all for today. If you have any concept in if you have any doubt still in swapping, you can ask. আশা করি বুঝতে পেরেছো what is swapping, swap out and all this thing. যদি কোনো ডাউট থাকে